এখন এটা, এখন তুমি যদি এইটা মনে করো যে এই যে ইনভায়রনমেন্টটা তুমি তোমার রুমের ভিতরে বসে নিজের মধ্যে যদি লালন করতে পারো যে না আমার আসলে আমি নিজেই মানে টপ করতে পারবো নিজে নিজে পড়ে, ঠিক আছে, আমার নিজের সাথে নিজের প্রতিযোগিতা করে। বা কারণ কি, ধরো এই মফস্বলের কলেজগুলোতে কি হয়, ক্লাস হয় সবই হয়, বাট স্টুডেন্টরা আসলে কেন জানি না যায় না। মানে এখানে আমি বলবো না এটা আসলে কিসের ব্যর্থতা, বাট এই জিনিসটা আসলে হয়। বাট ঢাকার যে কলেজগুলো এটাতে প্রত্যেকদিন আসলে ক্লাস হয়। এখন তুমি বলতে পারো যে ভাই প্রত্যেক দিনের ক্লাস কি ইফেক্টিভ, আসলেই না। কিন্তু তুমি ওইখানে যে আসলে নিজে কিছু মানে অন্তত তুমি একটা রেগুলেশনের উপরে থাকো যে তোমাকে কিছুটা পড়তে হবে। বা ওই যে আমরা স্কুলে যে লুকোচুরি করে যে ম্যাথের ক্লাসে বাংলা পড়া, বাংলার ক্লাসে ফিজিক্স পড়া, মানে তুমি না কিছু না কিছু একটা তুমি পড়বা যদি তুমি ওই টাইপের স্টুডেন্ট হও, ঠিক আছে। তো আরেকটা বিষয় অবশ্যই, যে তুমি বাইরের কলেজে যখন পড়তে আসছো বাবা মা ছাড়া, সো এখানে তোমার নিজেকে অনেক বেশি তোমার মাইন্ডসেটটা ক্লিয়ার হওয়া লাগবে যে তুমি আসলে কি করতে আসছো, ঠিক আছে। মানে এখানে এসে যদি তুমি এডুকেশনাল তোমার হচ্ছে ইনস্টিটিউশনের যদি প্রাইডে ভুগো যে যে ভাই রেমিয়ান ছবি তুলে তুলে বেড়াইতেছো 6 মাস এমডিসি তে পড়তেছো, মানে গ্রুপ ফটো থেকে শুরু করে হাজার হাজার ফটো তুলে বেড়াইতেছো, তো এমনি আসলে ভাই আমাদের সময়টা কাটানো যাবে না। আর যেটা বলতেছি যে অনেকের বিভিন্ন ধরনের রোগ থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে পানির সমস্যা থাকে, এগুলো আসলে অনেকেই তোমরা এই জিনিসটাতে ভুগবা, ঠিক আছে। সো যে তোমার শারীরিক অনেক অসুস্থতা হইতে পারে, কারণ এখানকার পানি আসলেই ভালো না, ফুটায় খাইতে হয়। আমি নিজেও যখন ফার্ম গেটে থাকতাম, তো পানি ওইখানে ফুটায় ফুটায় খাইতে হইতো। তো এই ধরনের গ্যাঞ্জাম গুলো আসলে ঢাকাতে আছে। তো তোমার যদি মনে হয় যে তুমি তোমার গ্রামে বসে, তুমি তোমার শহরে বসে, কাছাকাছি কলেজ, তুমি পুরো টাইমটা পড়াশোনায় দিতে চাও, ওই যে বললাম যে তোমাদের কলেজ করার প্যারাটা খুব বেশি যেহেতু থাকে না, তোমরা একটা এক্সট্রা টাইম পাও। তো এক্সট্রা টাইমটাকে যদি কাজে লাগাইতে পারো, আর এখন যেহেতু তোমার অনলাইনের প্ল্যাটফর্ম গুলো আসলে অনেক, রাইট, সো তোমরা আসলে বাসায় বসেই অনেক ভালো ভালো কন্টেন্ট পাইতে পারো। আর যদি মনে করো যে না একটু আমি অফলাইনের ভাই নিতে চাই, একটু প্রতিযোগিতার ভিতরে থাকতে চাই, কে কনসেপ্ট বুক করতেছে, কে হচ্ছে প্র্যাকটিস বুক সলভ করতেছে ফার্স্ট ইয়ার থেকে, রাইট। সো তুমি দেখবা তুমি যখন ঢাকায় আহ, যাবা, দেখবা যে তোমাদের অনেক তোমার হচ্ছে ফ্রেন্ডদের দেখবা যে 3-4টা চ্যাপ্টার করে শেষ হয়ে গেছে কোর্সে, কোর্স করে। সো এই জিনিসগুলো তোমাকে কিছুটা নাড়া দিবে, জাস্ট এতটুকুই, ঠিক আছে। বাট এক একজনের ব্যাপার আলাদা, যেমন আমি পড়াশোনার জন্য মোটেই রেসিডেন্সিয়ালে যাই নাই, জাস্ট ডিবেট করার আমার ইচ্ছা ছিল আরডিএস এ, যে আমি আরডিএস এর হয়ে বিতর্ক করবো। সো এই পলিসি থেকে আমি আসলে রেসিডেন্সিয়ালে গিয়েছি। আচ্ছা, এই সাইমের আর কি কাছে বলতেছি। শুনছিলাম আমরা সহশিক্ষা কার্যক্রম নিয়ে অবশ্যই আরো বেশি কথাবার্তা বলবো। বাট আসলে একটা মফস্বল বা যাদের ফ্যামিলি একটু কম সাপোর্টিভ, তো সেই ক্ষেত্রে বা ইকোনমিক ভাবে আসলে এতটা তাদের স্টেবিলিটি নাই, তাদের ক্ষেত্রে এটা আসলে ডিসিশন মেক করাটা অনেক বেশি ক্রুশিয়াল একটা ব্যাপার। আমি হচ্ছে একটু ধীমানের কাছে যাব এই ইকোনমিক ব্যাপার স্যাপার নিয়ে। সায়েম যদিও আমাদের একটা হোস্টেল নিয়ে ধারণা দিয়েছিল, বাট আমরা তো খুব পুরনো একটা মানুষ, আর আমরা হচ্ছে কলেজ লাইফটা পেয়েছি 1 বছর জাস্ট। সো আমার কাছে মনে হয় যে ধীমান হচ্ছে সেই ফ্রেশার্স যে বাংলাদেশের ইনফ্লেশন রেটের সাথে মিলিয়ে একদম 24 সালেই বের হয়েছে। সো আবার ঢাকার আউটসাইড থেকে এসেছে। সো ধীমান, তুমি যদি আমাদের একটু আউটব্রেকটা দিতা যে আসলে কি পরিমাণ কস্টিং রেসিডেন্সিয়ালে হয়, বোথ রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল ওয়েতে, যদি তুমি হচ্ছে এখানে সাবস্ক্রাইব করো। ওকে। প্রথম কথা হচ্ছে রেসিডেন্সিয়ালে অনেক অনেক স্টুডেন্টের একটা ভ্রান্ত ধারণা আছে, মর্নিং শিফটে যদি কেউ ভর্তি হয় তাহলেই তাকে হচ্ছে রেসিডেন্ট থাকতে হবে। যদি সে রেসিডেন্ট নাও থাকে তাও তাকে রেসিডেন্সিয়ালে রেসিডেন্টের বেতন গুনতে হবে। এরকম একটা ধারণা খুব প্রচলিত ধারণা। এই ধারণাটাকে আজকে শেষ করে দিয়ে যায়। রেসিডেন্সিয়ালে আপনি যদি হচ্ছে রেসিডেন্ট ভাবে ভর্তি হন, হাউসে থাকেন, তাহলেই আপনাকে হচ্ছে রেসিডেন্টের টাকাটা দিতে হবে। আদারওয়াইজ প্রত্যেকটা স্টুডেন্টকে হচ্ছে 1625 টাকা করে প্রত্যেক মাসে বেতন দিতে হয়। যদি সায়েন্সের স্টুডেন্ট থাকে তাহলে হচ্ছে ল্যাব চার্জ গুলো অ্যাড হয় সামহাউ 25 টাকা বা সামথিং এমন করে 4টা সাবজেক্টের জন্য। তো মোটামুটি 1700 থেকে 1800 টাকার মধ্যে কলেজের ফাংশন শেষ। এরপরে যদি এটা হচ্ছে একটা নন রেসিডেন্ট স্টুডেন্টের জন্য। এখন একটা রেসিডেন্ট স্টুডেন্টের জন্য অ্যাকচুয়ালি কি, একটা রেসিডেন্ট স্টুডেন্ট যদি হাউসে থাকে তো ওকে হচ্ছে 8300 টাকা দিতে হয় হাউসে। এর মধ্যে হচ্ছে সে থাকে, খায়, বা তার নাইট ক্লাস প্রত্যেকটা জিনিস ইনক্লুডেড থাকে। তবে সমস্যাটা হচ্ছে যখনই কলেজ ছুটি হয়ে যাবে আপনি চাইলেই হাউসে থাকতে পারবেন না, আপনাকে হাউসটা ছেড়ে দিতে হবে। এবং এই এইচএসসি পরীক্ষা চলতেছে বা সামহাউ এইসব এক্সাম টাইম গুলোতে আপনাকে আবদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে আপনার জেনুইন কস্টিং, বাট আপনি হচ্ছে বাইরে আসতে পারবেন না।
এখন যদি বাইরে থাকেন, দুইটা ওয়ে আছে। এক নাম্বার ওয়ে হচ্ছে আপনি যদি হোস্টেলে থাকেন, রেসিডেন্সিয়ালের আশেপাশে বেশ কয়েকটা হোস্টেল আছে, সুবিস্তার হোস্টেল বা হচ্ছে সামহাউ স্টুডেন্টস গার্ডেন হোস্টেল হচ্ছে খুব ফেমাস। বাট এই সকল হোস্টেলে যদি আপনাকে থাকতে হয় তাহলে ন্যূনতম আপনাকে 9,000 টাকার একটা প্যাকেজকে সাবস্ক্রাইব করতে হবে। যদিও স্টুডেন্ট গার্ডেনে 7,000 টাকার একটা প্যাকেজ আছে, কিন্তু মানে সরি টু সে, ওই প্যাকেজটা আসলে থাকার মতো সিচুয়েশন থাকে না। মানে একটা জায়গায় হচ্ছে বাইরে, তো স্টুডেন্ট ওখানে থাকতে পারে না বা থাকে না। মোটামুটি 9,000 টাকার হচ্ছে একটা প্যাকেজ থাকে, সাথে সাথে হচ্ছে তার কলেজের কস্টিংটা অ্যাড হয়। এবং ওদের বাস আছে, ওই হোস্টেলটার বাস আছে, ওরা হচ্ছে রেসিডেন্সিয়াল এবং সেন্ট জোসেফে ওরা হচ্ছে আগায় দিয়ে যায় সকালে, আবার ওরা হচ্ছে নিয়ে যায়। তো হোস্টেল থেকে আপনি একটা বাস সার্ভিস পাবেন যদি স্টুডেন্ট গার্ডেনে যান, বাট প্যারা আছে বহুত। এরপরে আপনি হচ্ছে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট হবেন বা আর্টস এর স্টুডেন্ট হন, যেটাই হন, আপনি আলাদা যদি টিউশন কস্টিং নেন বা আলাদা ভাইয়াদের কাছে পড়েন, যেটাই করেন আপনি, ওই কস্টটা অ্যাকচুয়ালি আপনার ব্যক্তিগত কস্ট। তো দেখা যাইতো যে আমাদের মোস্ট অফ দ্য ফ্রেন্ডস এর যারা একেবারে ন্যূনতম চলতে চাইতো ঢাকা রেসিডেন্সিয়ালে বাইরে থেকে, নন রেসিডেন্ট থেকে, 15,000 টাকার মতো একটা কস্টিং তার হাতে রাখতে হয়েছে। এরপরে সে এক্সট্রা যেভাবে চালাইছে, তার মানে এমন একটা বাজেটে আসতে হবে যে ভাই আমার মান্থলি 15,000 টাকা কস্ট হবে এবং আমার ফ্যামিলি ওটা প্রোভাইড করতে পারবে। তো এই কস্টিংটা নিয়ে হচ্ছে নন রেসিডেন্ট থাকার জন্য আসতে হবে। এবং রেসিডেন্টের ভিতরে থেকেও আপনার কিন্তু অপরচুনিটি আছে, আপনি এখন টিচারদের কাছে পড়তে পারেন, আপনি বাইরের স্টুডেন্টের কাছে পড়তে পারেন, তো এটা আপনার উপর ডিপেন্ড করে। তো ওখানেও 8,300 টাকায় আপনার জাস্ট খাওয়া পড়া থাকা এটা হয়ে যাচ্ছে। এর সাথে সাথে আপনি হচ্ছে যদি আদার কস্টিং নেন তাহলেও দেখা যাবে যে ওরকম 15,000 বা 14,000, 13,000 এর মধ্যে আপনাকে একটা রেঞ্জ রাখতে হবে। তো এটাই অ্যাকচুয়ালি কস্টিং। আচ্ছা, আহ, আমরা আসলে কস্টিং সম্পর্কে বেশ ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা পেলাম, এবং আসলে স্লাইডলি আরেকটা আমি, হ্যাঁ হ্যাঁ আরেকটা শিওর। আরেকটা সিস্টেম আছে, আপনি যদি ফ্যামিলিতে না থাকেন, আপনি হচ্ছে ফ্রেন্ডসরা বাসা নিয়ে থাকেন মোহাম্মদপুরে, হচ্ছে এরকম অপরচুনিটি বেশ আছে। আমি নিজেও ফার্স্ট ইয়ারে থাকতাম, ওইটা একটু কম কস্টিং হয়। ওইটাই হচ্ছে এমনি কলেজে গেলে থাকলে যেমন হয়, মানে কলেজের টাকাটা দিতে হয়, সাথে এখানে দেখা যায় যে 6,000, 6,500 টাকার মধ্যে থাকা খাওয়াটা মোটামুটি হয়ে যায়। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আপনি মোটামুটি 10-12 হাজারের মধ্যে একটা ইসে আসতে পারেন। বাট একটা স্থানীয় ফ্রেন্ড থাকা ভালো এই জন্য আর কি। ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, আমার হচ্ছে স্লাইড কোশ্চেন তোমার এখান থেকেই আসছিল, তুমি যদিও আনসার দেওয়ার চেষ্টা করছিলা। কোশ্চেনটা আমি তোমার কাছেই করতে চাই। পার্টিকুলারলি রেসিডেন্সিয়াল মডেল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে, তো তারা কেন হোস্টেলটা বা কলেজের হোস্টেলটাকে প্রিফার করে না? বা এখানে কি আসলে ওই যে মোবাইল চালানো যায় না, অথবা সামথিং লাইক দ্যাট, যে ক্যাডেট কলেজের মতো কি একটা আসলে ভাইব আছে বলে কি মানুষজন এটাতে সাবস্ক্রাইব করে না বা এই ওয়েতে প্রসিড করে না? আচ্ছা, আমি যদিও একটা নন রেসিডেন্ট স্টুডেন্ট, বাট আমি হচ্ছে অ্যাফিলিয়েটেড ছিলাম হাউসের সাথে। বেশ খানিকটা অ্যাফিলিয়েটেড থাকার সুযোগ ছিল এবং আমি হাউসে থাকছিও। তো হাউস আসলে মানুষজন মনে করে খুবই রেস্ট্রিক্টেড একটা জায়গা। মানে আমি আপনাকে খুব একটা এক্সাম্পল দিই। 1960 সালে আসলে বাংলাদেশে মোটামুটি 11 থেকে 12টার মতো বোধহয় কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। তার মধ্যে একটা কলেজ ক্যাডেট হয় নাই, বাকিগুলো আসলে ক্যাডেট হয়ে গেছিল। তো যেটা হয় না ওটা হচ্ছে রেসিডেন্সিয়াল। হ্যাঁ, তো অনেকে বলে ক্যাডেট কলেজ, বাট ক্যাডেট থেকে এটার একটু ডিফারেন্স আছে। ক্যাডেটে হচ্ছে আপনি ফুল রেস্ট্রিক্টেড একটা ওয়েদারে থাকেন, বাট যখন রেসিডেন্সিয়ালের একটা হাউসে থাকেন এইখানে হচ্ছে অনেক বড় একটা রুটিন আপনাকে মেনটেন করতে হয়। যদিও এখন এটা শিথিল করছে, নতুন একটা প্রিন্সিপাল আসছেন, উনি এসে কিছুটা রুলস শিথিল করছেন। যেমন একটা স্টুডেন্টকে একেবারে সকালে উঠেই হচ্ছে মর্নিং পিটিতে যাইতে হয়, ওই 5টার সময় 5:30টার সময় এসে হাউসের যে ওয়ার্ড বয় থাকে ও এসে খাটের উপর পিটাইতে থাকে আপনি যতক্ষণ না ঘুম থেকে উঠবেন। তো যাদের আসলে লেটে ঘুম থেকে ওঠা অভ্যাস তাদের জন্য রেসিডেন্সিয়ালের হাউস না। ওই টাইমে আপনাকে উঠতে হবে, আপনাকে রুটিন মেনটেন করতে হবে, আপনাকে ফ্রেশ হইতে হবে। তারপর মর্নিং পিটি শেষ করে এসে একেবারে সিরিয়াল ধরে আপনাকে হচ্ছে খাবার খাইতে যাইতে হবে, মানে ব্রেকফাস্টে। তো ভালো খাবার পাবেন আপনি হচ্ছে রেসিডেন্সিয়ালের খাবারের রুটিনটা, এবং একদিন যদি খাবার এসে খান আপনার মনে হবে না কোনোদিন যে আপনি ফ্যামিলির বাইরে কোনো খাবার খাচ্ছেন। বিকজ এভারেজ হোস্টেল বা হল টাইপের খাবার থেকে রেসিডেন্সিয়ালের খাবারটা অ্যাকচুয়ালি চেক করা হয় এবং এইটার উপর রেগুলার মনিটরিং করা হয়। আপনার খাবার কোয়ালিটি আর খাবার কোয়ান্টিটি দুইটা জিনিসই প্রচুর ভালো। আপনি হচ্ছে উইকলি 2 দিন, 2 দিন গরুর গোস্ত দেয়, 2 দিন গরুর গোস্ত দেয়, একদিন হচ্ছে খাসির গোস্ত। মানে খুব, এবং এটা এটা যে খুব এক পিস করে দিচ্ছে আপনাকে এমন না। বাট স্টুডেন্ট এই অপরচুনিটিটা বাইরে না পাওয়ার পরেও কেন বাইরে যাইতে চায়, কোশ্চেনটা হচ্ছে এইখানে।
আহ, এক নাম্বার জিনিস, একটা স্টুডেন্ট চাইলেই হচ্ছে হাউস থেকে বের হইতে পারে না, তাকে হাউস মাস্টার বা হাউস টিউটারের পারমিশন নিতে হয় এবং হাউসের খাতায় এন্ট্রি করতে হয়। যদিও এন্ট্রি করে, তাও সে হচ্ছে কলেজ এরিয়ার মধ্যে থাকতে হবে, কলেজের বাইরে সে যাইতে পারবে না। তার মানে সে হচ্ছে কোনো টিউশন বা প্রাইভেট বাইরে যদি পড়তে চায় সেটা পাবে না। উদ্ভাস বা এই টাইপের কোচিং সেন্টারের মধ্যে যদি সে অ্যাডমিট হইতে চায়, এটা সে পারবে না। তো এটা একটা মেজর প্রবলেম। দুই নাম্বার থিংস হচ্ছে, হাউসের মধ্যে একটা স্টুডেন্ট যখন থাকে, আমরা আসলে এই যুগে এসে সবাই আসলে ডিভাইস, ফোন, ল্যাপটপ ইউজ করি। তো এই যে আমরা ফোন বা ল্যাপটপ ইউজ করতেছি, এইটার অ্যাক্সেস আমার কাছে থাকবে না। যদি আমি হচ্ছে গোপন তথ্য বলি, ফার্স্ট ইয়ারের ছেলেরা হয়তো কিছুটা মিনিমাইজ ভাবে ইউজ করে, বাট সেকেন্ড ইয়ারের ছেলেরা কিন্তু রেগুলার ইউজ করে। হ্যাঁ, এটা সিস্টেম আছে ভাই। যদি কেউ ভর্তি হয় রেসিডেন্সিয়ালে, ও 1 বছর থাকলে শিখে যাবে কেমনে ইউজ করতে হয়। তো এইটা নিয়ে আসলে প্যারা খাওয়ার দরকার নাই যে আমি হচ্ছে ফোন ইউজ করবো না। বাট আমি যতদূর জানি এই জিনিসটাকে হয়তো শিথিল করার একটা চেষ্টা চলতেছে। হয়তো আগামীতে এমন কোনো রুলস আসতেও পারে। আচ্ছা, নিউ ফাংশন, আপনি হচ্ছে এসিএস এর ক্লাস করতে চান, অনলাইনে ক্লাস করতে চান, এইটা আগে ছিল না। এই প্রিন্সিপাল এসে গত বছর, মানে গত বছর না, এই বছরের শুরুর দিকে অ্যাড করা হয়েছে। প্রত্যেকটা হাউসে হচ্ছে ল্যাব দেওয়া হয়েছে, প্রত্যেকটা হাউসে হচ্ছে কম্পিউটারের অ্যাক্সেস দেওয়া হয়েছে, ইন্টারনেটের অ্যাক্সেস দেওয়া হয়েছে, যাতে ছেলেরা হচ্ছে ওই জায়গায় বসে অনলাইন ক্লাস যদি করার থাকে বা কোনো কোর্সের ক্লাস করার থাকে, ওইখানে সে লগ ইন করে সে ক্লাস করতে পারবে। এই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। তবে হাউসের আরেকটা বাধ্যবাধকতা আছে, ওইটা হচ্ছে ভাই নাইট ক্লাস করতে হয়। নাইট ক্লাসে অ্যাকচুয়ালি মানে খুব একটা যে বেটার ইমপ্রুভমেন্ট হয় এমন না। একটা টিচার থাকে, নিজের পড়াটা নিজেরই পড়তে হয়, বাট যদি প্রবলেম থাকে তখন ওই টিচারকে বললে উনি আসলে সলভ করে দেন, বা কোনো স্পেশাল টিচারকে লাগলে ওইটা প্রেফার করলে ওনাকে এনে দেওয়া হয়। তো এইটা হচ্ছে নাইট ক্লাস, মানে এখানে যে আপনাকে স্টাডি করাই দেওয়া হবে, বা অনেকে চিন্তা করে হাউসে গেলে স্টাডি করাই দেওয়া হবে আমাকে, জিনিসটা কোনোদিনই এমন না। জিনিসটা হচ্ছে আপনার স্টাডি আপনাকেই করতে হবে। হাউসে থেকে প্রচুর মানুষ প্রচুর জায়গায় চান্স পায়। আমার ফ্রেন্ড ছিল, আমি ইসে, ও হচ্ছে লালন শাহ হাউসে থাকতো। তো ও সারাদিনই পড়াশোনা করতো, সবই মেনটেন করতো। বাট ও কিন্তু এবার এবার ঢাকা ইউনিভার্সিটিতেও 33তম হয়েছে। আহ, তো সিমিলার হাউস বয়রা প্রচুর ভালো রেজাল্ট করে যদি হচ্ছে তারা ইফোর্টটা দেয়। তো বেসিক্যালি হাউসে যাওয়ার পর সমস্যা হচ্ছে, ছেলেরা মনে করে আমরা আটকে গেছি, আমাদের হচ্ছে ফোনের অ্যাক্সেস নাই, আমি হচ্ছে কথা বলতে পারতেছি না, মানে এরকম জিনিসে প্রথম দিকে, মানে আমি প্রথম যেদিন ক্লাসে গেলাম, ওরা তো হাউসে থাকছে, ওরা দেখতেছে এসে কান্নাকাটি অবস্থা হয়ে গেছে, যে হাউসের কারোর সাথে কথা বলতে পারে নাই, কিছু বলতে পারে নাই। এসে একেবারে প্রথম দিনে রুলস, চোখ টোক লাল, সকালে 7:30-7:15 চলে আসতে হয় সিরিয়াল ধরে। আরেকটা হাউসের ফরজ কাজ আছে, সেটা হচ্ছে সবাইকে বিকেলে যে নামাজটা হয় ওইটা সবাইকে পড়তেই হয়। ওইটা একেবারে সিরিয়াল ধরে প্রত্যেকটা মুসলিমকে নামাজে যাইতে হয়। এবং ওদেরকে সারাদিন ইউনিফর্ম পরে থাকতে হয়, ইউনিফর্ম, এবং হচ্ছে ওদের একটা নির্দিষ্ট ড্রেস কোটেশন আছে। তো এই যে যে বাইন্ডিংস গুলো ওদের আছে, যে ওদের একটা সারাদিন ড্রেস পরে থাকতে হবে, বার হইতে পারবে না। ওদের মানে ড্রেস এর প্রবলেম হলে একটা জিনিস, কোনো কিছু ধরা পড়লেই হচ্ছে ওদেরকে আসলে শাস্তির আওতায় আসতে হচ্ছে। হাউস ডিফেক্ট হাউস বিল্ডাররাও প্যারা দেয় জুনিয়রদের। তো মানে, তবে র্যাগিং কালচারটা অ্যাকচুয়ালি ডিআরএমসির হাউসে নাই। হ্যাঁ, এই কালচারটা অ্যাকচুয়ালি এখন এক্সিস্ট করে না, এবং কোনোদিনই আসলে খুব একটা ওরকম করতো না। সো ওই দিক থেকে নির্দ্বিধায় থাকা যায়। তো এই জন্য আমার মনে হয় যে আসলে হাউসের বাইন্ডিংস গুলোর জন্য, লিমিটেশনস গুলোর জন্য আসলে মানুষ হাউসটাকে অ্যাভয়েড করে বা ভিতরে থাকতে চায় না। তবে হ্যাঁ, ভালো অপরচুনিটি আছে, যদি মানায় নেওয়া যায় সে ভালো করতে পারবে। রাইট, রাইট। আমার কাছে হচ্ছে ধীমানের কাছ থেকে যে আইডিয়াটা আসছে, আহ যদিও আমি হচ্ছে কোনোদিন ক্যাডেট ট্যাডেট বা এরকম সামথিং এ সাবস্ক্রাইব করতে চাই না, আমি হচ্ছে খুবই একটা ইরেগুলার পার্সন। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষের যেই মোমেন্টটাতে আসলে তার সার্টেইনলি স্টাডিতে ফোকাস করা উচিত, সেই ফোকাসটা ফিরিয়ে আনার জন্যই রেসিডেন্সিয়াল একটা টাইপ মতো, ক্যাডেট টাইপ মতো বা সেমি ক্যাডেট টাইপ মতো একটা পরিস্থিতি আসলে তাকে একটা শৃঙ্খলাবদ্ধ টাইমিং এর মধ্যে আসলে নিয়ে আসার চেষ্টা করে। সো এইটা নিয়ে আসলে বিতর্ক হতেই পারে যে আসলে এটা কি ভালো নাকি খারাপ। বাট আই থিঙ্ক তাদের জন্য অনেক বেনিফিশিয়াল যারা আসলে একদমই উচ্ছৃঙ্খল বা এইরকম পরিস্থিতিতে আসলে পড়াশোনা করতে পারে না বা হিউজ চাপ আসলে নিজে নিজে সামলাইতে পারে না। তাদের ক্ষেত্রে আই থিঙ্ক রেসিডেন্সিয়াল খুব ভালো একটা অপশন, রেসিডেন্সিয়াল এর আবাসিক আসলে তার জন্য খুব ভালো একটা অপশন। আমি হচ্ছে এখন একটু সাইমের কাছে যাব, একদম স্পেসিফিক আমরা হচ্ছে কোশ্চেন করার চেষ্টা করব। প্রথম কোশ্চেন হচ্ছে যে একাডেমিক প্রেশার আসলে আহ রেসিডেন্সিয়ালে কেমন হয়। দুই নাম্বার হচ্ছে রেসিডেন্সিয়ালের ক্লাস টাইমটা কতক্ষণ থেকে কতক্ষণ হয়।
3 নাম্বার হচ্ছে নটরডেম বা হলি ক্রসে যেই পরিমাণ ল্যাবের প্রেশার দেওয়া হয় সেটা আসলে রেসিডেন্সিয়াল মডেল কলেজে দেওয়া হয় কি হয় না। আর 4 নাম্বার হচ্ছে নটরডেমের মতো যে কুইজ সিস্টেমটা আসলে রেসিডেন্সিয়ালে বিলং করে কিনা, বা এই কুইজের খাতা দেখা, প্রশ্ন করা, অথবা শিক্ষার্থীদের মানিয়ে নেওয়া, এই পুরা প্রসেস প্রক্রিয়াটা কেমন হয়, মানে একটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর কাছে আসলে একাডেমিক প্রেশারটা কেমন আহ, হয় আর কি। আচ্ছা, সো রেসিডেন্সিয়ালে আই গেস এখন শোনা যাচ্ছে ক্লিয়ার, রাইট? শিওর, রাইট আমি ওকে। শিওর। তো রেসিডেন্সিয়ালে একাডেমিক প্রেশার আমাদের সকাল 7:30 থেকে ক্লাস শুরু হয়, তো 7:15-র ভিতরে আর কি আমাদেরকে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করা উচিত, এবং এটাই করতে হয়, না হলে পরে তোমাকে বাইরে দাঁড়াই মানে দাঁড় করাই রাখবে। তো পড়া আমাদের 7:30 থেকে ক্লাস মেবি 12টা 10 পর্যন্ত। আর প্রত্যেকটা ক্লাস আগে ছিল 35 থেকে 40 মিনিট, বাট এখন মেবি নতুন প্রিন্সিপাল স্যার আসছেন, উনি 40 থেকে 45 মিনিট প্রত্যেকটা ক্লাস আর কি নেওয়ার জন্য সেদিন দেখলাম নোটিশ দিয়েছে। তো আমাদের আসলে যে ক্লাসগুলো হয় এগুলো একটা, আমাদের আসলে শিক্ষক সংখ্যা অনেক বেশি রেসিডেন্সিয়ালে। এক ফিজিক্সের জন্যই হয়তো বা 4টা আলাদা আলাদা শিক্ষক ক্লাস নিচ্ছেন, এক ভেক্টর চ্যাপ্টারই ক্লাস নিতেছেন 4 জন মিলে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে যে আমি আমি যখন ফার্স্টে ক্লাস করতে যাই, তো আমাদের হচ্ছে ভেক্টরের যে কিছু কিছু টপিক আছে, যেমন নদী নৌকার ম্যাথ, তারপরে হচ্ছে ডট গুণফল। তো আমাকে আসলে কোনোদিন এটা বলতে হয় না কোনো টিচারকে যে স্যার উনি তো ডট গুণফল করাই গেছেন, আজকে আপনি নদী নৌকার ম্যাথ শুরু করেন। তো এটা আসলে টিচাররা নিজেরাই আসলে এসে শুরু করতেন, এটা আমাদের কাউকে বলা লাগতো না। তো তাদের নিজেদের ভিতরে একটা সুন্দর শিডিউল আসলে মেনটেন করার মানে খুবই সুন্দর একটা ব্যাপার আছে। আর 2 নাম্বার হইতেছে পলিটিক্স, মানে টিচার পলিটিক্স আসলে ওইখানে বিরাজমান কিনা, যে ভাই আমি না পড়লে উনি নাম্বার দেয় না বা ইয়ে করে, এই জিনিসটা আসলে নাই, মানে কোনোভাবেই নাই। কারণ এত বেশি স্টুডেন্ট আর এত বেশি তাদের ক্লাসের সংখ্যা বা এত বেশি ভ্যারিয়েশন। সো এই জিনিসটা আসলে যেটা হয় যে তাদের এত ভেরিয়েশনে এত টিচার, মানে কে খাতা দেখবে কে কি করবে এই সিনারিওটা আসলে ওখানে নাই। তো মানে আমাদের ওই প্রেশারটাও থাকে না যে ভাই রেসিডেন্সিয়াল কলেজে পড়তেছি, তো আমাদের হচ্ছে ওনাদের টিচারদের কাছে প্রাইভেট পড়া লাগবে। আমাদের টিচাররা পড়ায়, প্রাইভেট পড়ায়, অনেক অনেক শিক্ষক আছেন ম্যাথ ফিজিক্স, বাট তাদের কাছে যাওয়াটা ম্যান্ডেটরি আসলে না, তুমি বাইরেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের এমন শিক্ষকও আছেন, আমি যদি নাম ভুল না করি, সাবেরা ম্যাম মনে হয়, উনি রেসিডেন্সিয়ালের কোনো ছাত্র নিজের বাসায় পড়ায় না, কিন্তু অথচ তার কাছে ব্যাচের পরে ব্যাচ অন্যান্য স্কুলের, আমাদের ইংরেজি শিক্ষক তিনি ম্যাম। সো ম্যাম বলে যে আমি তো রেসিডেন্সিয়ালে পড়াচ্ছি, তো কেন আমার শিক্ষার্থীরা আমার কাছে আবার বাড়তি করে প্রাইভেট করবে, দরকার না, আমি যা পড়াই ইচ্ছা না। তো ম্যাডামের ভিতরে এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল, মানে এটা শোনার পরে তো আমি পরবর্তীতে খোঁজ দিই ম্যাডামের কাছে। প্রচুর বাইরের স্টুডেন্ট ম্যাডামের কাছে আর কি পড়াশোনা করে। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের ক্লাসগুলো আসলে কি যে মনে হয় যে একটা ক্লাসে আমরা অনেক কিছু শিখে ফেলবো, নদী নৌকার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট, বুয়েটের ম্যাথ আসতেছে, মেডিকেলে কিভাবে কোশ্চেন আসছে, সবকিছু আসলে আমাদের টিচার শিক্ষক দেখায় দেয়। জিনিসটা এমন না, মোটেই এমন না। এটা যে কোনো কলেজের ক্ষেত্রেই সত্যি, কারণ কোনো শিক্ষকের পক্ষে 45 মিনিটের ভিতরে একটা কনসেপ্ট বোঝানোর পরে তার অনেকগুলো ম্যাথ দেখানো এটা আসলে সম্ভব না। তবে তারা যে জিনিসটা চেষ্টা করেন যে মোটামুটি তোমাকে একটা ধারণা দেয় যে নদী নৌকা বলে কিছু একটা আছে, ম্যাথের জটিল সংখ্যা বলে কোন একটা টপিক আছে, ইমাজিনারি নাম্বারের এই ম্যাথ গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। তো তারা একটা বেসিক ধারণা দেয়। এখন তোমাকে যেই কাজটা করতে হবে, পড়ার গভীরতার সাথে পড়ার যে ব্যাপারটা, এটা তোমাকেই আসলে করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, যে তোমার সব ক্লাস আসলে ভালো লাগবে, সবার ক্লাস ভালো লাগবে এটা না। যেমন আমি একজন বাংলা টিচারের ক্লাস ছিলেন, আই গেস উনি একজন আহ, উম, আমার নাম খেয়াল আসছে না, বাট ওনার ক্লাস আমি কখনো মিস দিতাম না, কোনোভাবেই আমি মিস দিতাম না। মানে আমি 2 জন শিক্ষকের বাংলা ক্লাস আমি করছি, এবং আমি জাস্ট অবাক হয়ে কালিকা তাদের ক্লাস দেখতাম। বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিক আসলে তারা কিভাবে পড়াইতেছে, বাংলা ফার্স্ট পেপারে মানে স্লাইড বাই স্লাইড, মানে এরকম, মানে জাস্ট অন্য লেভেলের ক্লাস। তো আমি বাংলা ক্লাসটা অন্তত মিস দিতাম না। তবে মাঝে মাঝে আমার কিছু কিছু ক্লাস একটু যদি বোরিং লাগতো, আমি যে কাজটা করতাম, এই যে অনেকে বলে যে যে যারা ধরো মফস্বলের দিকে আছে, যে কলেজ টাইম ওইখানে তো 5 ঘন্টা কলেজ করা লাগে, তো এইটা তো একটা আসলে হিউজ সময়, তুমি দিনের তো অধিকাংশ সময় নষ্ট করো, তাইলে তো একটা বড় ধরনের সমস্যা। কারণ আমরা তো কলেজ করি না, ওরা পড়ার সময় বেশি পায়। কিন্তু না ভাই, এইখানে একটা পলিসি তুমি মেনটেন করতে পারো। আমরা যেটা করতাম, যেমন আমরা 3 জন ছিলাম, গাজী মাহতাব বলে একজন ছেলে ছিল, ও এখন মেবি কোন একটা মেডিকেলে আছে, আর একজন হচ্ছে টরন্টো বিশ্ববিদ্যালয়ে আছে। তো আমরা 3 জন কি করতাম, যে আমাদের যদি কোনো ক্লাস মনে হইতো যে না আমাদের কাছে ইফেক্টিভ লাগছে না,
তো আমরা কি করতাম, ওই ক্লাসের পিছনে যে বা কোন একটা মাঝামাঝি বসে আমরা ওই ক্লাসে, ধর আমি বাংলা একটা ক্লাস করতেছি, আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এই গল্পটা তো আমি মানে আমার কাছে এত ইফেক্টিভ লাগতেছে না, তাহলে আমি কি করতাম, বাংলায় পড়তাম। কিন্তু আমি আমার নিজের একটা শিডিউল করে নিয়ে যেতাম, যে আমার যদি 4টা সাবজেক্ট 5টা সাবজেক্টের ক্লাস হয়, আমার একটু ভাগ করা থাকতো যে ম্যাথের ক্লাসে যদি আমার ম্যাথ ক্লাস ভালো না লাগে, ইফেক্টিভ না লাগে, তাহলে আমি 3টা ম্যাথ অন্তত কলেজ থেকে করে নিয়ে আসবো। বাংলা যদি আমার এইটা ভালো না লাগে, তাহলে আমি এই গল্পটা আমি অন্তত শেষ করে নিয়ে আসবো। মানে মেইন কথা হচ্ছে যেটা, যে কোনোভাবেই তুমি এই মানে যেহেতু সময় খুবই অল্প, সো অল্প অল্প করে ফাঁকি দিতে দিতে দেখবা যে এক সময় হিউজ পরিমাণে ফাঁকি হয়ে গেছে। তো এই কাজটা কখনো কখনো করা যাবে না। তোমরা যে জিনিসটাতে ফোকাস থাকবা যে ভাই আমার কলেজ টাইমে শিক্ষক ক্লাস নেই আর আমি নিজে পড়ি, কিন্তু আমাকে পড়তে হবে, কোনো দিকে তাকানো যাবে না। আমাদের হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ 202তম না, আমার মনে আছে, আমার আরইএস 71-এর হচ্ছে মানে আমাদের ডিবেট টিমে সদস্য সদস্য ছিল। তো ওর নাম হচ্ছে আহ, সোহরাব, মেহরাব, মেহরাব হোসাইন। তো মেহরাবকে আমি দেখতাম যে ও কোনো দিকে তাকায় না, কোনো দিকে না, মানে কি জানি মুখে অল টাইম বিড়বিড় করে। মানে ও মেডিকেলে 202তম হয়েছে, ঢাকা মেডিকেলে আছে এখন, মানে কে 80 ব্যাচে। সো বিড়বিড় করে খালি, মানে রিভিশন দেয়, মানে ওর মাথার ভিতরে পড়াশোনা ছাড়া মানে ওর বাম সাইড ডান সাইড ও কোনো কিছু দেখতো না, ও কোনো কিছু দেখতো না। সো তোমাকে হইতে হবে নিজে নিজে, তুমি যখনই ঢাকায় আসো বা তুমি বিদেশে যাও বা তুমি দেশে থাকো বা তোমার নিজের মফস্বল শহরে থাকো, যেখানেই থাকো, ভাই নিজেকে তোমার পড়া সম্পর্কে নিজেকে সচেতন হইতে হবে। তো অনেকে বলবে যে ঢাকায় যেত ছেলে পিলে নষ্ট হয়ে গেছে, চান্স পায় না, এখানে পায় না। এটা খুবই ভুল ধারণা। আমার রেসিডেন্সিয়ালে আমি আমার ক্লাবের 10 জন আমাদের হচ্ছে কমিটির মেম্বার থাকে, এরকম 8 বা 10, 10 থেকে 9 জন। ওর ভিতরে 7 জন বিদেশে, 3 জন, একজন আছে বুয়েট সিভিলে, একজন আছে হচ্ছে তোমার আহ, ইয়াতে ওটা কি বলে, আর্মি মেডিকেলে। সো এইরকম মানুষজন আছে। সো আমাদের ডিআরএমসি তে একটা কালচার খুব ভালো, যে এইখানে যারা থাকে, মানে কেন জানি না এদের একটু মানে বিদেশে যাওয়ার খুবই প্রবণতা অনেক বেশি, বিশেষ করে ক্লাবগুলো যারা হচ্ছে ইসি মেম্বার থাকে। সো এদের রেটটা অনেক বেশি। আর যেটা বললাম যে চান্স পাওয়া না পাওয়া, এটা ঢাকায় আসা না আসার সাথে কোনো ধরনের কোনো সাথ নেই। তুমি যদি নিজে কনসিয়াস থাকো, ইটস আপ টু ইউ। তুমি পড়লে তুমি চান্স পাবে, সেটা তুমি হাউসে থাকো, হাউসের বাইরে থাকো। আর হাউসের বাইরে থাকে তুমি 4 বেলা যাও হচ্ছে চটপটি খাইতে, ওই যে আমাদের ইয়াতে ওই হালিম খাইতে যাও। এখন বিভিন্ন বন্ধু আসে, বান্ধব আসে, এখন এগুলো খেয়ে বেড়ালে তো ভাই তুমি যদি এখন বলো যে আমি বুয়েটে টপ করবো, এটা সম্ভব না। তো তোমার কাছে হিউজ অপশন আছে খোলামেলা থাকা। আবার তুমি অপশনটাকে নিজে 2 বছর তুমি শুধুমাত্র কলেজ, কলেজে তোমার হোস্টেল বা তুমি যে বাসায় থাকো বাসার গেট আর কলেজের গেট ছাড়া তোমার আসলে তেমন কিছু চেনা উচিত না। মানে চলা মোটামুটি চলাচলের জন্য এমনি তুমি চিনে যাবা টুকটাক ভাবে, এখানে সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই তুমি বাড়তি টাইম লস করবে না। দ্বিতীয়, সেটা হচ্ছে রেসিডেন্সিয়ালের পরীক্ষা সিস্টেম। পরীক্ষা আসলে এইটা একটু তোমাকে ডিপ্রেশনে আমি মনে করি যে তোমাকে ফেলাইতে পারে, কারণ রেসিডেন্সিয়ালে প্রচুর পরীক্ষা হয়, কিন্তু পরীক্ষাগুলো এমন হয় যে তোমার একটা বেশ বড় টাইম নেওয়া হয়। লাইক ধরো তোমার যদি কোনো ক্লাস টেস্ট টাইপের ইয়ে নাই, যে একবারে 10টা সাবজেক্টের 10 দিন যায়। তারপরে যদি তোমার ধরো প্রি টেস্ট এক্সাম নেয়, মানে টেস্টের আগে একটা এক্সাম দেবে প্রি টেস্ট, এই এক্সামটাতে ধরো একটা 15 দিন 16 দিনের মতো একটা সময় যায়। মানে আমাদের যখনই এক্সাম হয়, মানে একসাথে হয় বিভিন্ন ধরনের ক্লাস মিলে, মানে সেটা 20 মার্কের পরীক্ষা হোক বা 50 মার্কের পরীক্ষা হোক, আমাদের পরীক্ষাগুলো হয়। কিন্তু নটর ডেমে যেরকম সোমবারে কুইজ পরীক্ষা হয়, প্রত্যেক সপ্তাহে আমাদের এই জিনিসগুলো হয় না। আমাদের যখন পরীক্ষা হয় একদম পরীক্ষা মানে মানে ওর ভিতরে আমাদের কোনো ক্লাস থাকে না। So, আমাদের পরীক্ষা হয়ে যায়, বুঝতে পারছো? তো তোমাদের ওই জায়গায় ডিপ্রেশন থাকতে পারে, তুমি দেখবা যে 2 মাস পড়তেছো, 15 দিন পরীক্ষা, 1 মাস পড়তেছো, 15 দিন পরীক্ষা। মানে আমাদের সময় এটা বেশি হয়েছিল, কারণ হচ্ছে আমরা করোনার ব্যাচ ছিলাম, তো আমরা 8 মাস কলেজ, মানে আমরা 8 মাস কলেজের আমার মনে হয় আমি 3 মাস এক্সাম দিছি। সো এটা যদিও আমার অনেক ফ্রেন্ডের জন্য সুবিধা হয়েছে, কারণ তাদের পড়াশোনা অলরেডি মোটামুটি হয়ে গেছে, কিন্তু যেসব ফ্রেন্ডরা আসলে ওই রকম ভাবে তোমার মানে কেবলই পড়া শুরু করতেছে, পড়া বুঝতেছে, কারণ ওই যে বললাম যে 1 বছর তো অনেকে পড়ে নাই করোনার সময়। তো ওইখানে যে যখন পড়া শুরু করছে আর রেসিডেন্সিয়ালে এত এক্সাম দিছে, ওই মোমেন্টে আসলে অনেক মানুষ হতাশায় ভুগছে। এবং এই হতাশা থেকে রক্ষা করার একটা উপায় আছে, এই যে তোমরা যে 2 মাস পাইতেছো মানে এসএসসির পরে, তুমি ঘুরো ফেরো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এইখানে তুমি যখন প্রতিযোগিতার ভিতরে ঢুকে গেছো, মানে তুমি যেই মুহূর্তে ইন্টারমিডিয়েটে উঠছো, ওই মুহূর্তে তুমি একটা প্রতিযোগিতার রেলগাড়িতে উঠে পড়ছো। তো তোমার উচিত এই 2 মাস বা 3 মাস নষ্ট একেবারেই না করা। মানে অন্তত তোমার ভেক্টরের চ্যাপ্টার, কাজ, ক্ষমতা, শক্তি, মহাকর্ষ পর্যন্ত 3টা চ্যাপ্টার, বায়োলজির কোষের গঠন, তারপরে হচ্ছে তোমার যে 2-3টা চ্যাপ্টার থাকে,
এই চ্যাপ্টার গুলো তুমি অন্তত 3টা করে চ্যাপ্টার মিনিমাম তোমার শেষ করা উচিত আমার কাছে মনে হয়। সেটা অনলাইন থেকে হোক বা এইভাবে তুমি যদি হাউসেও থাকো তাইলে তুমি হাউসের সিস্টেম বা পলিসিটা বুঝতে পারবা যে আচ্ছা হাউসে এই পলিসিতে ফোন ইউজ করা যায়, বা ওই পলিসিতে আমি ক্লাস করতে পারি। তো তোমার অন্তত তুমি এই ব্যাকআপ হিসেবে যে 3-4টা চ্যাপ্টার নিয়ে যাইতেছো, এটা তোমার অন্তত 1-1.5 মাস তোমাকে একটা মানে চিন্তা মুক্ত একটা পরিবেশ দিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো তাহলে আমি প্রথমে বললাম একাডেমিক যে প্রেশার, একাডেমিক প্রেশার যেমনই থাকুক না কেন 12টা পর্যন্ত হয় তুমি পড়বা, নাই শিক্ষক তোমাকে যা পড়াবেন তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে তুমি নোট বাই নোট তুমি করতে থাকবে, ওনারা যা বোঝাইতেছেন। ঠিক আছে? তারপরে হচ্ছে দ্বিতীয় কথা যেটা বললাম, যে আমাদের পরীক্ষা সিস্টেম এরকম সাপ্তাহিক পরীক্ষা সিস্টেম নেই, হয়তো বা ক্লাসে কোনো টেস্ট নিতে পারে, বাট আমাদের টেস্টটা হয় ওই রকম যে বিভিন্ন ধরনের যখন টেস্ট নেওয়া শুরু হয় একবার একটা বড় টাইম লিমিটেশন করে আমাদের পরীক্ষাগুলো নেওয়া হয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রেসিডেন্সিয়ালের পরীক্ষা আমি মনে করি যে এত সৎভাবে পরীক্ষা আসলে দেওয়া খুব মুশকিল। মানে আমার মনে আছে যে আমাদের ক্লাস হইতো মানে 3 জন বসতাম এরকম বেঞ্চে, বাট আমাদের এক্সাম হইতো মানে সিঙ্গেল সিঙ্গেল বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চে যদি নাও হইতো আমাদের এত টিচার গার্ড দেয়, মানে একটা ছোট রুমে ধরো তুমি 25 জন বসছো, 4 জন গার্ড দিতেছো, মানে তুমি কোনোভাবে ঘাড় মাথা কোনো কিচ্ছু ঘুরাইতে পারবা না। ইভেন ইফ আমার মনে আছে আমি একটা সাবজেক্টে ফেল মারছিলাম, হ্যাঁ মেবি ইংলিশে। সো এখানকার খাতা দেখাও খুব কঠিন, তুমি কোশ্চেন যাবা দেখবা ফিজিক্স এর কোশ্চেন বদরুল স্যার যদি কোশ্চেন করে আই গেস, সো তুমি দেখবা যে স্যারের কোশ্চেন যদি হাতে নাও বা যে কোনো টিচার কোশ্চেন যদি হাতে নাও তুমি দেখবা ওনারা একটা টার্গেট দেয়, যদি বিশেষ হয় যে যদি কেউ পাও তাহলে আমার সাথে দেখা করবা। সো তোমাকে তারা একটা ফাইভ দেয়, মানে অ্যাডমিশন বেসিক, মানে তারা ডিরেক্ট তোমাকে বলবে না তুমি যে উদ্ভাসের কনসেপ্ট বুক করো, তারা ডিরেক্ট তোমাকে বলবে না তুমি এই বইয়ের ম্যাথ করো, কিন্তু তারা কোশ্চেন নিয়ে তোমাকে একটা ধারণা দিবে। ঠিক আছে? তো এই ধারণা থেকে তোমাকে ওই বইগুলো খুলতে হবে, নিজে নিজে খুলতে হবে। বুঝতে পারছো? তো এইটা ইম্পর্টেন্ট। সো কোশ্চেন তারা কঠিন করে, মানে গতানুগতিক বই দেখে এই দেখে কোশ্চেন তারা করে না। ঠিক আছে? মানে ডিরেক্টলি তোমার নবদূত গাইড থেকে ইংলিশ তুলে দিছে এরকম আমি সাবেরা ম্যাডামের কোশ্চেনে দেখি না। ঠিক আছে? সো এনাদের কোশ্চেন গুলো মানে মোটামুটি একটু হার্ড করে। আর ইংলিশে তুমি নাম্বার কি পাবা আমি জানি না, কারণ এখানে ফেল করা অসংখ্য ফেল করার আসলে অপশন আমাদের আছে, মানে আমরা ফেল করি। ঠিক আছে? সো আচ্ছা, তুমি আমরা চেষ্টা হচ্ছে যদি করবা। একটু ইন শর্টে আসতাম, আর আচ্ছা। যদি হচ্ছে ল্যাবটা নিয়ে আচ্ছা একটু ইন শর্টে আচ্ছা আচ্ছা বলা যেত। ল্যাবের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ল্যাবের ক্লাস ক্লাস যেগুলো আছে নটর ডেমে, যেমন বিকাল 5টা পর্যন্ত বা 2টা পর্যন্ত একটা আলাদা টাইমে ল্যাব হয়, আমাদের এটা হয় না। আমাদের যা কিছু হবে 7টা থেকে শুরু করে 12টা মানে 7:30 থেকে 12টা 10 পর্যন্ত এর ভিতরে ল্যাবের বিভিন্ন ক্লাস ভাগ করা থাকে। লাইক হচ্ছে আমার যদি এফ শাখায় আজকে ল্যাব থাকে, তো পরের দিন ধরো জি শাখার একটা পিরিয়ডে ল্যাব হবে, মানে আমাদের পিরিয়ড বাই পিরিয়ড এরকম ল্যাবে আর কি নিয়ে যায়, মানে আমাদের ল্যাবের জন্য এরকম আলাদা কোনো টাইম বরাদ্দ আর কি এরকম থাকে ল্যাবের না। ক্ষেত্রে কি এই যে রাফ ঠিক আছে? আমাদের যেমন হচ্ছে একটা প্যারা না, নিতে হয় যে রাফ শিট আমাদের ফেয়ার শিটে। আমাদের আমাদের রাফ শিটের কোনো প্যারা নাই। আমাদের জাস্ট ল্যাবে আমরা যাই, আমাদেরকে বোঝায় দেয় বোর্ডে, ওখানে লেখা থাকে এক একটা পর্যবেক্ষণ, যে আমি কি পর্যবেক্ষণ করতেছি। আমরা জাস্ট নিজেদের মতো একটু তুলে নিয়ে আসি, বাট আমরা ডিরেক্ট খাতা দেখাইতে পারি। সো যদি খাতাতে কোনো সমস্যা থাকে তাহলে তুমি জাস্ট চেঞ্জ করে তুই হচ্ছে ওইটা চেঞ্জ করতে পারো, বাট রাফ শিট আবার হচ্ছে খাতায় তোলা এই প্যারাটা আমাদের মানে ডিআরএনসি আল্লাহ রহমতে নাই। মানে প্র্যাকটিক্যাল ভিত্তিক প্যারাটা যে অতিরিক্ত টাইমের যে বিষয়টা, এটা আসলে আমাদের খুব বেশি নাই। আচ্ছা, ডিমান্ড এটাও যদি অ্যাড আসলে করতে চাস, মানে এটাও আমাদের যদি বেলায় এটা ছিল আর কি। এটাও আর এখানে কি যদিও একটু বিতর্কিত বিষয়, হুম কেননা হুম হুম হুম। পরবর্তীতে আবার বিশ্ববিদ্যালয় লাইফে গেলে সেটার একটা ডিসিপ্লিন বা সেটার একটা প্রসেস নটরডেম একটু ইস্টাবলিশ করার চেষ্টা করে, বা হলিক্রস একটু ইস্টাবলিশ করার চেষ্টা করে। বাট আবার একই সাথে একটা খুবই কম টাইমের মধ্যে এই এক্সট্রা প্যারা নেওয়াটাও একজন শিক্ষার্থীর জন্য আসলে খুব একটা অর্থিত কিনা সেটাও একটা আসলে বিতর্কের বিষয়। আমি হচ্ছে ধীমানের কাছে আরো কিছু ইন্টারেস্টিং একটা কনসেপ্ট জানতে চাই। তা ধীমানের যখন আমি পরিচয় শুনছিলাম, ধীমানকে কিন্তু আমি আরো একটু ছোটবেলা থেকে চিনি, যদিও আমি নিজেও ছোট মানুষ। তো ধীমানের সাথে আমার প্রথম আই কন্ট্যাক্ট হয়েছিল, বা ধীমানকে আমি চিনছিলাম হচ্ছে একটা বারোয়ারি বিতর্ক থেকে। সো আই গেস ধীমান হচ্ছে তার সহশিক্ষা কার্যক্রমে, এবং আমি দেখেছিলাম কিছু এনজিও বা এমন টাইপ ওয়েলফেয়ার টাইপ সোশ্যাল ওয়েলফেয়ার টাইপ কিছুর সাথে হচ্ছে ধীমান সংযুক্ত। তো সেই জায়গা থেকে রেসিডেন্সিয়াল তোমার কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে কিভাবে বুস্ট করে, অথবা এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর পরবর্তী ফলাফল আমরা সায়েমের কাছ থেকে শুনবো, যেহেতু সায়েম একটা স্কলারশিপ নিয়ে চায়নাতে অবস্থান করছে বা বাইরে গেছে। বাট রেসিডেন্সিয়াল তোমাকে হচ্ছে এই সহশিক্ষা কার্যক্রমে কি আসলে গ্রো করছে, বা তোমার মতো যেই মাইন্ডসেট যারা একটু ডাইভার্স চিন্তা ভাবনা করে তাদের ক্ষেত্রে আসলে রেসিডেন্সিয়াল কেমন অপশন হবে?
মাইকটা অন করিও। আচ্ছা, সহশিক্ষা। হ্যাঁ, 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 শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে। সহশিক্ষা হচ্ছে আমরা দুইটা পার্ট ধরি। একটা হচ্ছে অন ফিল্ড, আর একটা হচ্ছে কালচারাল সেক্টর। রেসিডেন্সিয়াল, আচ্ছা আমি সাইন ভাই ওখানে জাস্ট একটা জিনিস অ্যাড করি। আমাদের চলে আসার পরে নিউ থিংস রেসিডেন্সিয়াল হচ্ছে কুইজ সিস্টেম চালু হয়েছে। তো ওইটা হচ্ছে এখন আর কি হয় মোটামুটি। হ্যাঁ, তারপর আমি আমার কোশ্চেনে আসি। আচ্ছা, রেসিডেন্সিয়ালে হচ্ছে 7টা হাউস আছে, যার মধ্যে 3টা হচ্ছে জুনিয়র হাউস, আর বাকি যে 4টা আছে এই 4টা হচ্ছে সিনিয়র হাউস। তো আমাদের হচ্ছে জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে একটা 1 সপ্তাহ ব্যাপী একটা কালচারাল মানে টোটাল উইক হয়, আর একটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস হয়। এটা হচ্ছে রেসিডেন্সিয়ালের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। তো এইখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে হাউস কেন্দ্রিক হয়। মানে আমরা ভার্সিটিতে গেলে অ্যাকচুয়ালি হল কেন্দ্রিক সব করি, বাট রেসিডেন্সিয়ালে আসলে হাউস কেন্দ্রিক প্রোগ্রাম হবে। একটা হাউসের কালচারাল প্রোগ্রামে আমি জীবনে কোনোদিন মঞ্চ নাটক করি নাই, বাট হাউসে আসার পর বা কলেজে আসার পর আমি 2টা বছর নাটক করছি, জাস্ট ফর রেসিডেন্সিয়ালের হাউসের ইন্টার হাউস নাটক কম্পিটিশনের জন্য। তো রেসিডেন্সিয়ালের এই হাউসে যে অপরচুনিটি গুলো, আপনাকে প্রত্যেকটা হাউস পিক করার ট্রাই করবে। আপনার যদি ট্যালেন্ট থাকে, আপনি যদি কিছু করতে চান, আপনি আপনার হাউসে গেলে হাউসের যারা কালচারাল প্রিফেক্ট থাকে, হাউস মাস্টার, হাউস টিউটর, এরা মরিয়া হয়ে হচ্ছে আপনারা খুঁজবে। আপনি যদি হচ্ছে ভালো স্পোর্টসম্যান হন, আপনি যদি ক্রিকেটার হন, আপনি যদি ফুটবলার হন, এমনকি আপনি যদি হচ্ছে বাস্কেটবল খেলেন, হ্যান্ডবল খেলেন, ডিআরএমসি তে আপনার প্রত্যেকটা জিনিসের অপরচুনিটি আছে। যেহেতু এখানে হচ্ছে বড় বড় 3-4টা মাঠ আছে, তো খেলাধুলার অপরচুনিটি অনেক বেশি। যারা ভালো খেলতে চান তারা হচ্ছে এদিকে আসতে পারেন। হ্যাঁ, তো এখানে প্রচুর খেলাধুলা, এবং আপনি যদি ক্লাস বাঙ্ক মারতে চান, খেলাধুলার এক্সকিউজে ক্লাস বাঙ্ক মারা যায় ডিআরএমসি তে। মানে অন্য কিছুতে হয়তো বের হইতে পারবেন না, বাট খেলার জন্য বের হইতে পারবেন। তো এই যে খেলাধুলার একটা জায়গা, এটা ডিআরএমসি আপনাকে ক্রিয়েট করে দেয়। একটা বড় জিনিস হচ্ছে ঢাকা মহানগরে যতগুলা কম্পিটিশন হয়, ঢাকা ডিভিশনে যতগুলা কম্পিটিশন হয়, স্পেশালি গ্রীষ্মকালীন বা শীতকালীন স্পোর্টস এর, এই জিনিসগুলো ডিআরএমসি থেকে হয়। এবং ডিআরএমসির মতো এত বড় মাঠ যেহেতু অন্য জায়গায় নাই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, সো ওইখানে যে হচ্ছে ডিআরএমসি তে এই সুযোগগুলো পাওয়া যায়, এটা হচ্ছে মানে অন্য ওই সাইডটা। এখান থেকে অনেকে ভালো করছে, যেমন আপনি হচ্ছে এখন সামি ভাইকে দেখবেন। সামি ভাই হচ্ছে ক্রিকেট এক্সপ্লেইনার। তো সামি ভাই অলসো এক্সিস্টেড ফ্রম ডিআরএমসি। বর্তমানে এর আগের যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ক্রিকেটের, উনিও ডিআরএমসি ছিলেন। তো আলটিমেটলি বেশ কিছু স্পোর্টস ম্যান অ্যালামনাই আপনি পাবেন ডিআরএমসি, এবং স্টিল হচ্ছে প্রচুর ভালো ভালো খেলোয়াড় আছে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমি সহশিক্ষা কার্যক্রমের কালচারাল পার্টটাতে আসি, ডিআরএমসি তে অনেকগুলা ক্লাব আছে। এর মধ্যে সোশ্যাল সার্ভিস যদি করতে চান আপনি, ওই জন্য আপনার কাছে সোশ্যাল সার্ভিস ক্লাবও আছে। এবং এরা রিসেন্টলি হচ্ছে আহ, এদের যে একটা কাজ, এটা প্যালেস্টাইন পর্যন্ত পৌঁছায় গেছে। তো আপনার হচ্ছে ওইখান পর্যন্ত ওয়ার্ক করার অপরচুনিটি ডিআরএমসির কাছে আছে। এই যে রিসেন্টলি বন্যাটা হলো, বা এই রোজার সময় যে গরিবদের ইফতার বিতরণ সামথিং, প্রত্যেকটা জিনিস হচ্ছে সোশ্যাল সার্ভিস ক্লাব এরা হচ্ছে কোঅর্ডিনেট করে। আপনি হচ্ছে যদি চান যে আপনি জাস্ট মানে একাডেমিকে না থেকে আপনি আউটে কিছু করবেন, বিকজ একটা মানুষকে যদি হচ্ছে অ্যাব্রোডে অ্যাপ্লাই করতে হয়, সোশ্যাল সার্ভিস কিন্তু বেশ বড় একটা ফ্যাক্টর। যদি আপনি এটা করতে পারেন, এটা কিন্তু মেজর একটা ফ্যাক্টর। তো ওই জায়গা থেকে সোশ্যাল সার্ভিস ক্লাব অবভিয়াসলি আপনাকে একটা বেটার অপশন দিবে। ডিআরএমসি সায়েন্স ক্লাবের ফেস্ট মোস্ট প্রবাবলি বাংলাদেশের ওয়ান অফ দা বিগেস্ট ফেস্টেস হয় এখানে। সায়েন্স ক্লাব এবং আইটি ক্লাব দুইটা, এদের প্রচুর বাজেট থাকে ভাই, এবং এরা স্টুডেন্টের পিছনে ব্যাপক ইনভেস্ট করে। আপনি দেখবেন প্রত্যেক বছরে টিম বাংলাদেশে যারা হচ্ছে রোবোটিক্সে যায়, যারা হচ্ছে বিভিন্ন কম্পিটিশনে যায়, ওদের মধ্যে ডিআরএমসি 2 থেকে 3টা ছেলে থাকে, হুম। বিকজ ওদেরকে বিল্ড আপ করা হয়। আমি আমি পার্সোনাল একটা কথা শেয়ার করি। আমি আসলে 2টা বাচ্চাকে টিউশন করাই, ওরা ক্লাস 7-এ পড়ে, বাট স্টিল ওরা হচ্ছে রোবট বানাইছে 3-4টা। কারণ হচ্ছে ওদের এই ডিআরএমসির আইটি ক্লাব ওদেরকে গ্রুমিং করতেছে। মানে অ্যাকচুয়ালি রোবট বানানো খুব টাফ কিছু না, বা এটা যে খুব আহামরি কিছু করে ফেলছে এমন না, বাট ওর এজ কনসার্নে বাংলাদেশের মতো কন্টেক্সে দাঁড়ায় ওই জিনিসটা করার অপরচুনিটি পাচ্ছে। তো ডিআরএমসি এটা আপনাকে প্রোভাইড করে। আমার সাথে আমার রুমমেট ছিল আবরার আবির। ছেলেটা হচ্ছে এই বছর সাউথ কোরিয়াতে যেটা হলো রোবোটিক্স অলিম্পিয়াড, ওটাই হচ্ছে ও ব্রোঞ্জ মেডেল পাইছে। তো এই ছেলেটা সারাদিন আসলে টুকটাক জিনিস করতো, এবং ক্লাব ওকে অ্যাসিস্ট করে, ক্লাবের টিচাররা ওকে অ্যাসিস্ট করে। এবং বিভিন্ন সেশন হয় এখানে, ওই যে বিভিন্ন রোবট মানে যারা হচ্ছে এই সেক্টরে টপ এদেরকে এনে।
তার মানে আপনি হচ্ছে যদি আইটি সেক্টর, সায়েন্স সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য কাজ করতে চান, আপনার জন্য অপরচুনিটি আছে ডিআরএমসিতে। এবং আপনি খুব বেটার, এখানে আপনি ফান্ড পাবেন, মানে বিদেশে যাওয়ার জন্য আপনি প্রচুর ফান্ড পাবেন, আপনাকে প্রচুর স্পন্সর দেওয়া হবে। এরপরে আসলে যদি আপনি হচ্ছে কথা বলতে চান, ডিবেট ক্লাব তো অবভিয়াসলি, মানে আরডিএস ডিবেট সার্কিটের একটা বেশ ওয়েল নন ক্লাব। হ্যাঁ, আমি নিজেও আরডিএস থেকে এক্সিস্ট করি, সায়েম ভাই করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ক্লাব করলেই যে আপনি হচ্ছে খুব ভালো পড়াশোনা করবেন না খারাপ করবেন এমন না। আমার ক্লাবে একটা ছেলে ছিল, আমার টিমমেট ছিল, আমরা আইডিসি ন্যাশনালস এ রানার্স আপ ছিলাম। তো ওর নাম খালেদ। খালেদ হচ্ছে এবার মেডিকেলে 89তম হলো। হ্যাঁ, ও তো ডিবেটার ছিল। তো এইগুলো আসলে প্যারা দেয় না। আমার ক্লাব প্রেসিডেন্ট আইবিএ ডিউতে পঞ্চম। তো এই পজিশন গুলো যদি আপনি দেখেন যে অ্যাকচুয়ালি ক্লাব আপনাকে, মানে অনেকে মনে করে ডিআরএমসি তে ক্লাব করতে করতে পড়াশোনাই হয় না, সবাই শুধু ক্লাব করে, ফেস্ট করে। হ্যাঁ, এত ফেস্ট, মানে অনেক আন্টির চিন্তাই হচ্ছে তোমরা তো শুধু ফেস্টই করো, তোমরা পড়াশোনা কখন করো? হ্যাঁ, তো ডিআরএমসি তে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে মানে আপনি কো কারিকুলারের অপরচুনিটিটা অনেক বেশিই পান। হ্যাঁ, আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, কালচারাল উইকের জন্য যখন আপনি হচ্ছে প্রিপেয়ার হন, আপনার মানে নির্দিষ্ট, আমাদের তো অনেকে মফস্বল থেকে আসি আমরা, একটা উপজেলা বা একটা জেলায় যে পরিমাণ কম্পিটিশন করে আপনাকে একটা শিক্ষা সপ্তাহ, শিশু পুরস্কার জিততে হয়, এআরএমসি থেকে আপনি জাস্ট মোহাম্মদপুর থানায় পার্টিসিপেট করতে গেলে ওর চেয়ে বেশি কম্পিটিশন আপনাকে ফেস করতে হয়। আমি যখন 23-এ সৃজনশীল মেধা অন্বেষণে মোহাম্মদপুর থানায় যাইতে চাই, তো তখন এমন হলো ডিআরএমসি তে হচ্ছে টোটাল 25 জন আসলো এই কম্পিটিশনে সিলেকশনের জন্য। এবং এই 25 জনের মধ্য থেকে বাংলাদেশ স্টাডিজ 25 জনের মধ্য থেকে ইন্টারভিউ করে টোটাল 3 জনকে আমরা সিলেক্ট করলো, করে 3 জনকে নেক্সট দিন আবার নিয়ে গেল, নিয়ে 3 জনকে আরো ব্রিফলি, মানে এর কারণে দেখা গেছে যে আমরা মহানগরও জিতে গেছি, আমরা ন্যাশনালও চলে গেছি। তো এই কম্পিটিশনটা আমরা হচ্ছে ফেস করে আসি, যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল আপনাকে এই কম্পিটিটিভ ভাইবটা দেয়। এটা ঢাকার অন্য কলেজও আপনাকে দেয়, বাট ওই জায়গা থেকে রেসিডেন্সিয়ালের ক্লাবের প্রতি একটা প্রায়োরিটাইজ থাকে না প্রত্যেকটা ইনস্টিটিউশনে, ওইটা একটু বেশি থাকে। এবং এরা মনে করে যে আচ্ছা একটা ছেলে হচ্ছে ওই সাইডে যাইতে চাইতেছে, দ্যাটস না। তো এইখানে আপনি এবার বহুত ক্লাব পাবেন, বিএনসিসি করতে চাইলে করতে পারবেন। এবং এবারে বোধ হয় বিএনসিসি থেকে আইএসএস দিতে 2-3টা ছেলে গেছে, আমাদের কন্টিনজেন্টের প্রধানও গেছে। তো আপনি হচ্ছে ওইখানে অপরচুনিটি পাবেন, যে যেহেতু একটা আর্মড একটা প্রভাব আছে আমাদের এখানে, ব্রিগেডিয়ার জেনারেল যেহেতু প্রিন্সিপাল, তো আপনি হচ্ছে ওই সরাসরি আর্মি টু ট্রেনিং গুলা হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। এবং অ্যানুয়াল স্পোর্টস যে প্যারেড গুলা হয়, এই প্যারেড গুলো আসলে মানে আদমজি বা রাজুক ছাড়া অন্য কলেজগুলোতে কিন্তু খুব একটা প্যারেডের আপনি হচ্ছে সুযোগ পাবেন না, যেটা রেসিডেন্সিয়াল আপনাকে দেয়। মানে খুবই 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 একটা মানে চমৎকার একটা ভাইব আপনি পাবেন। তো এই জায়গাগুলো এনজয় করা যায়, নিজেকে অনেক দূর নিয়ে যাওয়া যায়। টিচাররা সাপোর্টিভ, তারা আপনাকে বুঝাবে, প্রত্যেকটা মডারেটর আপনাকে সাপোর্টিভ হইতে আসলে শিখাবে। তো আমার মনে হয় যে আসতে চায় তার আসলে অপরচুনিটি আছে, খালি নিজের নিজের চেষ্টা করতে হবে, খুলে যাবে দরজা। দ্যাটস ইট। আচ্ছা, আমরা আসলে লাইভ সেশনটা অনেক লম্বা করে ফেলেছি, আমাদের খুবই শর্টের মধ্যে অবশ্য শেষ করতে হবে। আসলে আরো অনেক কথাবার্তা নিয়ে বা কলেজ লাইফ নিয়ে আরো বেশি সেশন করা যায়, এবং আমাদের সাইম আসলে পড়ালেখা কিভাবে করতে হবে এটার উপর একটা লম্বা কনভারসেশন দিয়েছে। আই থিংক এটাও শিক্ষার্থীদের হেল্প করবে। আর ধীমানের কথা থেকে আমি কিছু কথা রিলেট করছিলাম, যে আমাদের এনডিসির সাথে কিন্তু রেসিডেন্সিয়ালের ভালো একটা ফাইট হতো। তো যখন ফাইট হতো রেসিডেন্সিয়ালের সব সময় বলতো, তোদের কি মাঠ আছে? সো ইয়া, সেটা আসলে রেসিডেন্সিয়ালের অনেক বড় একটা গর্বের বিষয় যে বাংলাদেশের সব থেকে বৃহৎ কলেজ বলা যায়। তো সেই জায়গা থেকে রেসিডেন্সিয়ালের একটা বিশাল কালচারাল দিক, এবং একই সাথে প্লে গ্রাউন্ড সহ যারা স্পোর্টস এর সাথে আগ্রহী তাদের জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে। 2 নাম্বার যেটা হচ্ছে, ধীমান বারবার বলছিল যে মাল্টিটাস্কিং। আমি হচ্ছে এই যে সকাল 9টায় ভার্সিটি থেকে বের হয়েছি, আমার গায়ে এখনো ল্যাবের টি শার্ট, মানে আমি এখনো খাবার খাইতেও পারি নাই এক বেলার, আমি কন্টিনিউ রাত 1টা 2টা পর্যন্ত এমন চলতে থাকবে। সো যারা হচ্ছে মাল্টিটাস্কিং করতে পারে তাদের কাছে জিনিসগুলো অনেক বেশি সহজ। আর এই কলেজগুলো এই মাল্টিটাস্কিংটাই তোমাকে হচ্ছে শেখানোর চেষ্টা করে, যে 22টা ক্লাব 10টা ক্লাব এক্সিস্ট করার পরেও আসলে কিভাবে আসলে যাওয়া যায়। আমরা দেশের বাইরে নিয়ে অনেকে কোশ্চেন করছে যে দেশের বাইরে কিভাবে যাওয়া যায়। আমার মনে হয় এটা টোটালি আলাদা আর একটা পডকাস্ট করে আমাদের আয়োজন করতে হবে, যে কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া উচিত, বা আন্ডার গ্রেড প্রোগ্রামটাকেই যদি আমাকে শিফট করতে হয় কোন একটা বিদেশের ইউনিভার্সিটিতে, রিনাউন্ড ইউনিভার্সিটিতে, তাহলে কোন ওয়েতে যাইতে হবে, এটা নিয়ে আমাদের পরবর্তীতে আরেকটা এপিসোড বানাইতে হবে।
আর 3 নাম্বার হচ্ছে যেটা নিয়ে ধীমান কথাবার্তা বলছে, রোবোটিক্স। এইটা আসলে অনেক বেশি ফ্যাসিনেটিং, এবং আমার কাছে কেন জানি মনে হয় যে নটর ডেমের থেকেও ডিআরএমসি এই জায়গায় অনেক বেশি ডোমিনেট করে। এবং আমার থটটা আসছে হচ্ছে যে আমাদের কুষ্টিয়া সায়েন্স টিচার্স ক্লাবের একটা প্রোগ্রাম ছিল, এবং সেখানে রেসিডেন্সিয়ালের 2জন এসেছিল যারা আমাদের ওয়ার্কশপ নিয়েছিল। তো তারা আসলেই খুবই দারুণ, এবং তাদের কাছ থেকে আমার একটা ধারণা আসা শুরু করছে যে ডিআরএমসি রোবোটিক্স বা প্রোগ্রামিং এর দিক থেকে আস্তে আস্তে নটর ডেমকেও ছাড়াই যাচ্ছে, এবং এই জায়গাতে তারা আসলে বেশ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। আমি হচ্ছে সাইমের কাছে যাব, প্রায় লাস্ট সেকেন্ড কোশ্চেন আমরা বলতে পারি, সেটা হচ্ছে সব থেকে জিজ্ঞাসিত প্রশ্ন, কাটমার্ক। কাটমার্ক কেমন থাকে, কাদের মার্ক এসএসসি তে কেমন আসলে তাদের আসলে অ্যাপ্লাই করা উচিত? সেটা হচ্ছে যে প্রত্যেকবার কাট মার্ক ভ্যারি করে, বাট এটা আসলে খুব বেশি ভ্যারি করে এমন না, ঠিক আছে? কারণ আমাদের ডিআরএমসি তে মর্নিং এর সিট খুবই কম থাকে। মেবি আমাদের বেলায় 60টা মতো ছিল, ডে শিফটে 300 প্লাস মেবি আসন থাকে। মানে 60টা বলতে আমরা যারা বাইরে থেকে আসি, মানে 60, আর হচ্ছে ওদেরই অভ্যন্তরের স্টুডেন্ট যারা থাকে তারা হচ্ছে মর্নিং শিফটে আর কি ভর্তি হয়। তো মর্নিং শিফটের কাটমার্ক আমার কাছে মনে হয় এবার হয়তো বা 1230-এর আশেপাশে হয়তো বা থাকবে, 1232 প্লাস আমার কাছে, বা 1233-32 এইরকম একটা আশেপাশে, 1230 আমি ধরতে পারি মর্নিং এর কাটমার্ক। আর ডে শিফটের কাটমার্ক আমার মনে হয় সব মিলাই ডিআরএমসি তে চান্স পাইতে গেলে এইবারের কাটমার্ক 1225, এটা একটু আমার মনে হয় যে সেফ জোন। মানে 1220 থেকে 25, যেমন আমাদের বেলায় মর্নিং এর কাটমার্ক ছিল হচ্ছে 1210, আর ডে শিফটের কাটমার্ক ছিল আই গেস 1125 মতো। বাট আমার কাছে মনে হয় 1225? 1200, হ্যাঁ, 1225 বা 20-এর আশেপাশে হইলে আমার মনে হয় যে এখানে যদি ধীমান কিছু অ্যাড করতে চায়, যে ও যেহেতু রিসেন্ট মানে একটু তথ্য ইয়ে করতে পারবে। বাট মর্নিং এর কাটমার্ক 30-এর নিচে আই গেস নামবে না। ডে শিফটেরটা একটু নামতে পারে, 19-20 হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, 1220 এরকম হইতে পারে। ধীমান তোমার কাছে কি আইডিয়া মনে হচ্ছে? আচ্ছা, আহ আমি হচ্ছে ইউটিউবে আসলে এটা নিয়ে বেশ কাজ করি মাইক নিয়ে, এবং প্রতিদিনই আসলে বিব্রত হই। আমরা রেঞ্জ বলার পরেও ছেলেরা আজ করে ভাই আমার 1223 আমার হবে কিনা। এটা খুবই খুবই একটা ইনভ্যালিড কোশ্চেন। ভাই এবার হচ্ছে আজকে বিজ্ঞপ্তিটা দিছে দেখলাম, আজকে রেসিডেন্সিয়াল জেনারেলি 900টা সিট থাকে, এবার দেখলাম 1070টা সিট হয়েছে, মানে সিট একটু গ্রো করছে। মানে সাইম ভাই যেটা বললো যে 60টা সিট বা মানে এবার দেখলাম এই কনটেক্সটটা নাই। আপনি হচ্ছে এবার মানে যারা অন্য স্টুডেন্ট ওরা ঢুকতে পারবে এবং ওরা পরে ওদের কিছুটা কম মার্কসে অ্যালায়েন্স করবে, বাট ঘটনা হচ্ছে যে এবার হয়তো কিছুটা বাইরের স্টুডেন্টের জায়গাটা গ্রো করবে। তো ওইখান থেকে 1230টা অ্যাকচুয়ালি সায়েন্সের জন্য মর্নিং এ খুবই সেফ। মানে এর চেয়ে নিচে নামার সম্ভাবনা মানে আশা নাই বললেই চলে, বাট হ্যাঁ কিছুটা রাখা যায়, লাইক দ্যাট 25-এর উপরে হয়তো কিছুটা রাখা যাইতে পারে। বিকজ এবার A+-এর হারটা হচ্ছে বেশ খানিকটা কম, এবং হচ্ছে আপনার মানে মার্কও আসলে খুব একটা বেশি যে উঠছে এমন না। মানে অ্যাভারেজ আমি দেখলাম যে খুব একটা বেশি হলে 1220 থেকে হয়তো 30-35 এমন হচ্ছে জেনারেল দেখছি। বাট আমাদের ব্যাচের সময় হয়েছিল যে 1235-এর উপরে উঠে গেছিল কাটমার্ক, এবং প্রথম মাইগ্রেশনে তো 1240 না 42 জন হয়েছিল। তো আমাদের ব্যাচে 2,25,000 বা সামথিং 3 লাখের মতো A+ পাইছিল। তো ওই হিসাব আর এই হিসাব তো কোনোদিন এক হবে না, এটা হচ্ছে রাইট, রাইট। টাইম বাইদেন আমাদের আরো অনেক কম পাইছে, বাট আমাদের আমাদের ব্যাচ মনে হয় এই যাবৎকালে সবচেয়ে বেশি ক্লাস ফল করছে এসএসসি 2022। হ্যাঁ, তো তার মধ্যে আসলে কপাল গুনে ঢুকে গেছিলাম যে কোনো ভাবে। তো ওইখান থেকে ডে শিফটের ক্ষেত্রে গত বছর যেটা হয়েছে 1225-এর মধ্যে ঢুকতে পারছে, এবং মানে 15-র মধ্যে ঢুকতে পারছে। কিছু ছেলেকে আমি দেখছি যে মর্নিং শিফটের ওরা কোটা নিয়ে ঢুকছে, যদি কারো কোটা থাকে স্পেশালি ওরা হচ্ছে 20 বা 22-এর মধ্যে ঢুকছে, আহ, 1220 এইটা 22-এ। একটু স্পেসিফিক বলো যে কি ধরনের কোটা, মানে কি অ্যাবিলিটি থাকে? আচ্ছা, এইখানে হচ্ছে আপনি যদি সরাসরি ফ্রিডম ফাইটারের ছেলে হন ওইটা আপনি এবার পাবেন। বাট লাস্ট ইয়ার আমরা যেটা দেখছি ফ্রিডম ফাইটারের নাতিও পাইছে কোটা, মানে তখন তো আসলে অন্য অন্য সিচুয়েশন ছিল, ওইটাই পাইছে। হ্যাঁ, ডিআরএমসি তে একটা স্পেশাল কোটা আছে, ওটা হচ্ছে এডুকেশন কোটা। এটা আপনি আদমজী বা রাজুকে পাবেন না, এটা এটা ডিআরএমসি তেই পাবেন। এটা হচ্ছে আপনার বাবা যদি শিক্ষা মন্ত্রণালয় বা আপনার মা যদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোনো জব করে থাকে, যেহেতু ডিআরএমসি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান, ওই সুযোগটাকে আপনি নিতে পারেন। এটা কিউ একটা অপশন আছে, আপনি কিউ অপশনটা সিলেক্ট করবেন। সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হইতে হবে, মানে ইন জেনারেল কর্মকর্তা হলে হবে না।
তো এই কর্মকর্তা যদি হন তাহলে আপনি হচ্ছে ওই সুবিধাটা নিতে পারবেন, এডুকেশন কোটার সুবিধা। তো এইখানেও আপনি কিছুটা হচ্ছে সুযোগ পাবেন। হ্যাঁ, এই ছাড়া ডিআরএমসি তে ট্রাইবাল কোটা আছে, আপনি হচ্ছে যদি উপজাতি হন তাহলে হচ্ছে আপনি হচ্ছে ঢুকতে পারবেন। এবং ডিআরএমসি তে আসলে দেখবেন যে অনেক অনেক পাচ্ছেন আপনি হচ্ছে যারা মাইনরিটিস ক্লাসে বা ট্রাইবাল ক্লাসে। তো এই তিনটা জায়গা থেকে আপনি হচ্ছে কোটা পাবেন। বাট অনেকে যারা হচ্ছে প্রিন্সিপালকে ব্রিগেডিয়ার দেখে মনে করেন যে স্পেশাল আর্মি কোটা পাবেন, এটা আসলে ডিআরএমসি তে হয় না ভাই। ডিআরএমসি তে আসলে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কোটাটা স্পেশাল কোটা। তো এই ছাড়া হচ্ছে আর্টস এর ক্ষেত্রে যদি আমি বলতে চাই, মানে যেহেতু আমি আর্টসেই ছিলাম, আর্টস এর ক্ষেত্রে আসলে কাস্টমার খুব একটা বেশি হয় না। বাট আর্টস এর তুলনায় অনেক বেশি, কারণ যারা পিওর আর্টস এর স্টুডেন্ট ওদের মার্ক খুব একটা বেশি গ্রো করে না। বাট ডিআরএমসি তে আমার সেকশনে 65 জন ছিল, যার মধ্যে আমরা 56 জন সায়েন্স টু আর্টস ছিলাম। তার মানে পিওর আর্টস এর মানুষজন আসতে পারে না, কারণ সায়েন্সের ছেলেদের মার্ক বেশি থাকে, ওরা দেয়, ওদের হচ্ছে চান্স হয়ে যায়। তো ডে শিফটের জন্য আপনি হচ্ছে 1130 বা 40 প্লাস, মানে 30 থেকে 40-এর মধ্যে জেনারেলি থাকবে এবার। আমাদের সময় 40 ছিল। আর মর্নিং এর ক্ষেত্রে হচ্ছে আপনি 50-এর বেশি হলে, মোটামুটি 50 বা 60-এর বেশি হলে পাবেন। যদিও আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টসেরই 1200 বেশি ছিল, বাট ওরকম 50 বা 75 এমন স্টুডেন্টও কিন্তু ছিল। দেখা গেছে যে 10-12 জনের হয়তো 12, আমার নিজেরই হচ্ছে 1200 আপ ছিল। তো এরকম অনেকে যারা প্যাশন থেকে আসে ওদের অনেক বেশি থাকে। বাট যারা হচ্ছে ইন জেনারেল আসে ওদেরকে কিন্তু খুব একটা বেশি থাকে না আমার। আর কমার্সের ক্ষেত্রে ভাই ইংলিশ ভার্সন চালু হয়েছে নতুন। ইংলিশ ভার্সনে খুব কম মার্কে চান্স পাওয়া যায়। তো আমার গত বছর একটা জুনিয়র 1100 প্লাসে হচ্ছে ও চান্স পাইছে। তো কমার্সের ক্ষেত্রে আসলে খুবই কম মার্ক হয়। 1140 প্লাস হইলে দেখা যায় মর্নিং এ চান্স হয়ে গেছে। আর 1120 প্লাস বা 15 প্লাস থাকলে দেখা যায় ডেতে চান্স হয়ে যায়। যেহেতু কমার্সের সিটও আর্টসের থেকে একটু বেশি, এবং এই বছর বোধহয় ইংলিশ ভার্সনের সিট আরেকটু গ্রো করছে, এই জন্য হচ্ছে এবার সিটটা বাড়ছে। কারণ ইংলিশ ভার্সনেরও বেশ খানিকটা ঢাকা শহরের মধ্যে মানুষ পড়তে চায়, যারা বাইরে থেকে আসে বা ঢাকার ভিতরেই থাকে বিভিন্ন ইংলিশ ভার্সন স্কুলে। তো আমার মনে হয় এবারে মার্ক টেস্ট আসলে এমনই হবে। এর মধ্যে থাকলেই আসলে আশা করা যায় যে আচ্ছা এদের সবার মার্ক এমন চান্স আচ্ছা, হবে। লাস্ট কোশ্চেন, একটু কষ্টকর কোশ্চেন হয়তো বা করবো, বাট এক কথায় আমরা এলাবোরেটলি সেটাকে ম্যানিপুলেট করা যাবে না। যেহেতু কোশ্চেনটা একটা রিয়েলিটির উপর দাঁড়ায় আমরা হচ্ছে করার চেষ্টা করব। তিনটা রিজন যেই কারণে আপনারা দুইজন সাবেক রেসিডেন্সিয়ালের স্টুডেন্ট মনে করেন যে একটা ছেলে যে কুষ্টিয়াতে পড়ে, বাগেরহাটে পড়ে অথবা খুলনাতে পড়ে, তার রেসিডেন্সিয়ালে যাওয়া উচিত না। এট ফার্স্ট, সায়েম, এলাবোরেটলি না, জাস্ট এক কথায় তিনটা আনসার যে আচ্ছা, এই কারণে যাওয়া উচিত না। প্রথম কথা, কেন আসা উচিত না? আমার কাছে মনে হয় যে ডিআরএমসি তে যে পরিমাণে ক্লাসের প্যারা থাকে, তুমি কুষ্টিয়াতে বা কোনো একটা মফস্বলে থাকলে তোমার এই ক্লাসের প্যারাটা নিয়ে লাগে। তো এই ক্লাসের টাইমটুকু আমি, মানে এই মুহূর্তে যদি আমি প্রচুর পরিমাণে, যেহেতু এডুকেশনাল অনেক কন্টেন্ট যেহেতু অ্যাভেলেবল, আমি এখানে থাকতাম। বাসার ভাত খেয়ে আসলে পড়াটা এটা খুবই দুই। ওকে। হ্যাঁ, 2 নাম্বার, এটা এটা হচ্ছে বাসার ভাত খেয়ে পানি খেয়ে পড়াশোনা করতে যাবা, আরামসে নিজের বাবা মার সাথে থাকবা, এটা তোমাকে একটা আলাদা বুঝ দিবে। আর 3 নাম্বার বলবো যে এডুকেশনাল প্রাইড, মানে ইনস্টিটিউশনাল প্রাইড, এই জিনিসটা আসলে খুব বেশি পরিমাণে আমাদেরকে ভোগায়। আমি আমি রেমিয়ান, আমি ডেমিয়ান, ঠিক আছে, এই জিনিসটা আসলে মানুষেরটা দেখে দেখে নিজের ভিতরে বুঝতে হবে, আচ্ছা ও ডেমিয়ান ডেমিয়ান দেখাইতেছে, আমি এইখান থেকে আসলে যায় বুয়েটে ফিফথ হবো বা ফার্স্ট হবো, ঠিক আছে। তো এরকম হয়েছে যে আমাদের সিয়াম ভাই খুলনা থেকে হয়েছে, তো এরকম অনেক ফার্স্ট হয়েছে বুয়েটে। তো এরকম খুলনা থেকে মেডিকেল ফার্স্ট হয়েছে, বহুত এরকম ইয়ে আছে। রাজশাহী থেকে আমাদের ব্যাচের ছিল হচ্ছে ডেন্টাল ফার্স্ট, এলাবোরেটেড ঠিক ওয়েতে আছে। আমরা আর আগাবো না। তো ওকে সো ফাইন। তো নাম্বার থার্ড। এই তিনটা রিজনেই আমার কাছে মনে হয় যে আহ, তুমি নিজে অনেক পড়াশোনার সময় আসলে ইয়ে করতে পারো, রাইট। আচ্ছা, আর আমরা তিনটা ডিআরএমসি রিজন তে আসলে মেইনলি শুনলাম, যে এক ওকে। নাম্বার ক্লাসের প্যারা অনেক বেশি, 2 নাম্বার ফ্যামিলি থেকে দূরে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, 3 নাম্বার ইনস্টিটিউশনাল প্রাইডে তুমি মনে করছো যে তুমি বুয়েট ফার্স্ট হবা, দেন দেখা যাবে যে তুমি বুয়েট আসলে চান্সই পাও নাই, বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চান্স পাও নাই, যেটা একটা কমন প্রবলেম, ওভার কনফিডেন্স। আচ্ছা, দেন ধীমান, তোমার কাছে কোন তিনটা রিজন মনে হয় যে যার কারণে একজন ছাত্রের আসলে রেসিডেন্সিয়ালে যাওয়া উচিত না? টাফ কোশ্চেন। 1 নাম্বার জিনিস, আমি মনে করি রেসিডেন্সিয়ালের নতুন পুরাতন একটা বৈষম্য আছে, ওই জায়গা থেকে আসলে একটা ছেলের পড়া উচিত না। এটা আমি ফেস করছি প্রচুর।
দুই নাম্বার জিনিস, রেসিডেন্সিয়ালের মধ্যে প্রচুর পোলাপান যায় পড়াশোনার ইন্সপিরেশন নিয়ে, বাট ওইখানে যা দেখে ক্লাসের মধ্যে সবকিছু কমপ্লিট করা হয় না, নিজের পড়তে হয়। তো এই এই জায়গা থেকে আমার মনে হয় যে না, ক্লাসের মধ্যে কমপ্লিট করতে পারতেছি না আমি, ওই জন্য আসলে রেসিডেন্সিয়ালে যাওয়া উচিত না। এবং 3 নাম্বার থিংস হচ্ছে, এইখানে টিচাররা অ্যাকচুয়ালি হচ্ছে পড়াশোনা ঠিকই করায়, বাট এখানে প্রত্যেকটা মানুষ কো কারিকুলামকে অনেক বেশি প্রায়োরিটাইজ করতে চায় বা ইসি মেম্বারকে অনেক সুপিরিয়র দেখাইতে চায়। তো এই জায়গা থেকে পলিটিক্স এর মধ্যে পড়া অনেকজন হচ্ছে পড়াশোনা করে, পলিটিক্স মানে ক্লাব পলিটিক্স। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এই তিনটা যদি না থাকতো, রেসিডেন্সিয়াল হয়তো আরো ভালো বেটার হইতে পারতো। ওই আচ্ছা, জন্য আমি আমি জানি এখানে না আসলে দেখলাম। কলেজ থেকে এদের দুইজনকে কিছু বলবে কিনা, বাট আই থিঙ্ক ডিবেট ইসি থেকে ধীমান বিশ্বাসকে কিছু না কিছু বলতেও পারে এই বিষয়ের জন্য। তা আমরা হচ্ছে, আচ্ছা, আজকে মোটামুটি একটা ইন্টারেস্টিং পডকাস্ট করেছি, বাট আমার কাছে মনে হয় ভার্সিটির আউটপুটটা আসলে কেমন বা আউটলুকটা কেমন এটা নিয়ে ডিআরএমসি যেহেতু একটা খুবই প্রাগৈতিহাসিক এবং খুবই হিস্টোরিক্যাল ভাবে একটা রিনাউন্ড একটা কলেজ, এবং একই সাথে তাদের আমি বলতে পারি যে ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু রেজাল্ট কিন্তু প্রতি বছর অনেক ভালো আসে। আমরা যদি র্যাঙ্কিং করি, টপ র্যাঙ্কিং, যে আমাদের ইনস্টিটিউশন গুলো, যেমন ভালো ভালো যে ইনস্টিটিউশন মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো, ইভেন আমার সেকশনেও ডিআরএমসি থেকেই প্রায় 5 জন পড়াশোনা করছে। তো সবগুলো ক্ষেত্রে কিন্তু একটা ভালো পোর্শন আমরা ডিআরএমসির ক্ষেত্রে দেখতে পারি। বাট অন দা আদার হ্যান্ড, তোমাকে এটাও চিন্তা করতে হবে ক্ষুদ্র একটা টাইমের মধ্যে তুমি আসলেই ওই চাপটা সামলানোর মতো ক্যাপাবল কিনা, বা তোমার পড়ার স্টাইলটা কেমন। বাট যেখানেই তুমি থাকো না কেন, তোমার প্রতি অবশ্যই শুভকামনা থাকবে। এবং ইনশাল্লাহ নেক্সট পডকাস্টে আবার হয়তোবা কাউকে নিয়ে আমরা আদমজি, রাজুক অথবা এনি আদার যেগুলো রিনাউন্ড কলেজ আছে তাদের সিনিয়রদের নিয়ে এসে তোমাদের কনফিউশন কিছুটা কমানোর চেষ্টা করব। আর আজকের আমাদের দুইজন গেস্টকে খোলাখুলি তাদের কলেজ লাইফ, তাদের প্যাশন, এই জাতীয় জিনিসগুলো শেয়ার করতে পেরেছে, এই জন্য খুবই ধন্যবাদ। এবং আমরা আসলে এটাই রাখতে চাই, আহ, যে আমরা স্টুডেন্ট, আমরা সবাই ছাত্র মানুষ, তো আমাদের আইডিওলজি আসলে তোমাদের কাছে কেমন। তো এটার মাধ্যমে আজকের মিটিং আমরা এখানেই শেষ করছি। তো ইনশাল্লাহ নেক্সট পডকাস্টে আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে।